বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আমি স্টুডিওর বাইরে, আর স্টুডিওতে আমার সঙ্গে আজকের এই বিশেষ তৃতীয় মাত্রায় আহ, আছেন ব্যবসায়ী, রাজনীতিক এবং আহ, বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অনেকটা সময় যিনি ঘনিষ্ঠভাবে কাটিয়েছেন, ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান কে মুজিবুল হক, এবং আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। দর্শক, আপনারা জানেন যে গতকাল সকালে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এবং দীর্ঘদিন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘ 41 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্রের জন্য সংগ্রামে যিনি আপসীন নেত্রীর অভিধা পেয়েছিলেন এবং একই সঙ্গে যিনি দেশনেত্রী অভিধাও পেয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে যতটা সফল, একই সঙ্গে গণতন্ত্রের সংগ্রামে, রাজপথের লড়াইয়ে তিনি তার চাইতে কোনো অংশেই কম সফল নয়। এবং তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন বাংলাদেশে, এবং সেটা করতে গিয়ে নিজে পারিবারিকভাবে যথেষ্ট নির্যাতন, যন্ত্রণার শিকার হয়েছেন। বহুবার তিনি কারাবরণ করেছেন। নিজের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন। কনিষ্ঠ সন্তানের জীবন গেছে। বড় সন্তান নির্বাসনে ছিলেন 17 বছর, এবং মাত্র কয়েকদিন আগেই তিনি 17 বছর নির্বাসন কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশে একমাত্র মানুষ যিনি দেশের যে প্রান্ত থেকে যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন ততবার তিনি বিজয়ী হয়েছেন। তাকে কখনো দেশ ছাড়া করা যায়নি। বিভিন্ন সময় সেই চেষ্টা হয়েছে। আবার যখন তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, তখন তাকে দেশের বাইরেও যেতে দেওয়া হয়নি। কিন্তু যারা এই কাজগুলো করেছেন, ইতিহাসের নির্মম পরিণতি তাদেরকেই ভোগ করতে হচ্ছে। আর আজকে বেগম খালেদা জিয়া জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যথেষ্ট পরিমাণে সম্মানিত। তার মৃত্যুতে রাষ্ট্র 3 দিনের শোক ঘোষণা করেছে। তার দল সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, এবং আজকে বুধবার দুপুর 2টায়, অর্থাৎ জোহরের নামাজের পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেছেন। আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, এবং তার জানাজায় অংশগ্রহণ করবার জন্য বা তার এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবার জন্য এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের সহ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক জানানো হয়েছে। আজকে আমরা বেগম খালেদা জিয়ার জীবনের বর্ণাঢ্য নানা দিক নিয়ে কথা বলবো। আমি আগেই উল্লেখ করেছি যে মুজিবুল হকের সঙ্গে তার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে। একজন বিশ্লেষক হিসেবে, গবেষক হিসেবে প্রফেসর শামীম রেজার কাছ থেকেও আমরা তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা, মূল্যায়ন শুনতে চাইবো। আমি শুরু করবার জন্য অনুরোধ করবো মিস্টার কে মুজিবুল হক আপনাকে, যে আমি জানি যে আপনার সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি নানা পর্যায়ের জীবনের, শুরুটা কখন কিভাবে হয়েছিল? ধন্যবাদ জিল্লুর ভাই। আসলে আজকে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত, এবং আজকে একটা জিনিস আপনারা সবাই হয়তো বা লক্ষ্য করেছেন, সারা দেশ কিন্তু কাঁদছে। কোনো দল না, কোনো ব্যক্তি না, কোনো অর্গানাইজেশন না, সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই কিন্তু ওনার জন্য কাঁদছে। এই ধরনের মৃত্যু আমার মনে হয় আমার এই 65 বছর বয়সে আমি দেখি নাই বাংলাদেশে। আর আমি ওনার সাথে অ্যাকচুয়ালি প্রথম একবার দেখা হলো, আমানুল্লাহ আমাল ছিল আমার বন্ধু, ডাকসুর নির্বাচন করে। আমি কিছু সময় দিয়েছিলাম ওর সাথে।
তো তখন ওরা গেল, তারপরে তিনি ডাকসুর সহসভাপতি হয়েছেন এবং হ্যাঁ হ্যাঁ নির্বাচন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছিলেন। জি। তো জি। তখন ওর সাথে এবং ওর একটা খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের কমন ফ্রেন্ড ছিল ডক্টর গুলজার, তার সাথে করে আমরা প্রথম ওনাকে সরাসরি আমার দেখার সৌভাগ্য হয়েছিল 90-এর আন্দোলনের সময়। তারপরে উনি যখন প্রাইম মিনিস্টার হলেন, প্রধানমন্ত্রী হলেন, তা আমি তখন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট। তা আমি ওনাকে দাওয়াত করলাম, তখন মুসাদ্দেক আলী সাহেব ছিল ওনার পিএস। ওনাকে গিয়ে বললাম যে আমরা তো ওনাকে আমাদের জাতীয় কনভেনশনে দাওয়াত করতে চাই। তারপরে বলল যে অর্গানাইজের সব চিঠি উনি দেখে টেকে বলল যে এটা ছেলেদের মানে ইয়াং লোকদের অর্গানাইজেশন, ওদেরকে তো আমাদের একটু উৎসাহ দিতে হবে, ঠিক আছে করো, মানে আমার কনফার্ম করো। তো এটা সম্ভবত 26 বা 27 তারিখ 1991 সালে ডিসেম্বরে, যতটুকু আমার মনে পড়ে। তারপরে আমি সব প্রস্তুতি সম্পন্ন হলো। এর আগের দিন হঠাৎ করে খবর পেলাম যে ম্যাডাম প্রোগ্রামটা আসতে পারবে না। তো উনি সুগন্ধাতে বসতেন, তো সুগন্ধাতে আমি গেলাম। তারপরে মোসাদ্দেক আলী সাহেব ছিল, সাবিউদ্দিন ভাই ছিল, বললাম যে আমরা তো সব অর্গানাইজ করে ফেলছি, সারা দেশ থেকে লোক চলে আসছে, এটা কোনো সমস্যা আছে কি না এই সেই। তো একজন বলল যে আপনি নিজেই সমস্যা, আমাকে বলে উঠলো। আমি বললাম ঠিক আছে, আমি কি 1 মিনিটের জন্য সময় পাবো ওনার সাথে কথা বলার? তো বললো যে আপনি দাঁড়ায় থাকেন, উনি যখন বেরোবে সবাই সালাম দিবে, আপনিও সালাম দিবেন, তখন যদি কিছু বলতে পারেন। তা আমি লাইনে দাঁড়ালাম। তো উনি বেরিয়ে যাচ্ছেন, তা আমি বললাম ম্যাডাম কালকের প্রোগ্রামটা তো ছিল, তো আপনি সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়েরা আসছে, তা আপনি যদি একটু সময় দেন ওরা খুব কৃতজ্ঞ থাকবে, আর যদি কোনো সমস্যা থাকে বা কিছু ওইটা আমরা টেক কেয়ার করব। তো উনি আমার দিকে মানে তাকালেন, তাকায় বললেন আচ্ছা ঠিক আছে আমি যাব। পরদিন সকালে উনি আসলেন, শেরাটনে প্রোগ্রামটা হলো। গাড়ি থেকে নেমেই আমাকে বললেন যে আমি কিন্তু আধা ঘন্টা থাকবো। তা আমি বললাম জি ম্যাডাম। তা আমি ওনাকে গাইড করে বলরুমে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি বসলেন, বসার পরে প্রোগ্রামটা ওনার খুব পছন্দ হলো, খুবই পছন্দ হলো। ইয়াং আমরা একদম খুব ডিসিপ্লিন একটা প্রোগ্রাম হলো। তা আমাকে বললো যে ইয়াং ছেলে মেয়েদের প্রোগ্রামে গিয়ে তো হাউ খাওয়া হয়, এটা তো তেমন কিছু হলো না। ঘন্টা দুয়েক উনি আমাদের সাথে কাটালেন, একটা জমিও দিলেন জেসিজের জন্য, আমি রিকোয়েস্ট করলাম। তারপরে আমি পাশেই একটা রুমে ওনার জন্য খানার ব্যবস্থা করেছিলাম, যে উনি যদি, তা আমি যখন উনি নেমে যায় আমি বললাম যে ম্যাডাম একটু লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। আচ্ছা ঠিক আছে চলো। তো উনি গেলেন, বসলেন। মির্জা আব্বাস সাহেব ছিলেন, আমানুল্লাহ আমান, কালিয়াকুরের এই যে খন্দকার সালাম, আমি আর সালাম ভাই আমরা আমান ফ্লোরে বসলাম, ও সামনে টেবিল, উনি সোফাতে বসলেন, খাওয়া দাওয়া করলেন। এই প্রথম ওনার সাথে আমার একদম সরাসরি একটা কথা হলো। উনি মানে এত মানে বিনয়ী ছিলেন, আমরা যখন খাওয়াচ্ছিলাম উনি সব কিছুই একটা করে টেস্ট করলেন। তো এরপরের থেকে আমার ওনার সাথে একটা যোগাযোগ স্থাপন হলো। তো মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল। গ্যাপের পরে যখন আপনার 96-এর গভর্নমেন্টের পরে আবার আমি রিকানেক্ট হলাম, মানে 96-এ যখন অন্য গভর্নমেন্ট আসলো, রিকানেক্ট করলাম। রিকানেক্ট করার পরে তো উনি আমারে বললো তুমি মাঝে মাঝে এসো, তুমি একটু কাজ টাজ করো। তা আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম, আমি কাজ করব, আমি আসব। বললো যে তুমি কিন্তু পার্টির পক্ষ থেকে কাজ করো, তুমি ব্যক্তিগতভাবে পার্টির পিছন থেকে কাজ করবো। আমি ঠিক আছে ম্যাডাম, ওইটাই করবো। তো সবসময় যাওয়া আসা ছিল। তো পরে যখন নির্বাচনটা হয় তখন আমি একটু 1996 এর ইলেকশন, ইয়েতে 2001-এর ইলেকশনের আগে, 2001 এর ইলেকশনের কথা বলছেন। তখন আমি যোগাযোগ করলাম তারেক সাহেবের সাথেও। আমার বড় ভাই আপনারা জানেন ওনাকে, কায়কোয়াত ভাই, ওনাকে বিএনপিতে জয়েন করানো নিয়ে। তো যাক কথাটা তো হলো, উনি জয়েন করলেন। জয়েন করার দিন কিন্তু আমিও ছিলাম ওখানে, ম্যাডাম বসা। তারেক সাহেব ওই ওনার ফর্মটা লিখলেন,
এবং এটা হলো। তো সেকেন্ড ওনার সাথে কায়কোবাদ সাহেব তো তখন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে হ্যাঁ যুক্ত ছিলেন, ওখানে আসলেন, সংসদের। হ্যাঁ জি। তা আসলেন। তো ওই সময়ই আমার সাথে ওনার সেকেন্ড সরাসরি একটা সম্পৃক্ততা হলো। তারপর থেকে মোটামুটি ইট ওয়াজ মানে কন্টিনিউ করতেছিল। তো তখন তো গভর্নমেন্ট আসলো, আমরা ব্যবসা ট্যাবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। 14 আবার নির্বাচনের আগে আবার আমি আবার একটু সময় দেওয়া শুরু আমি করলাম। এই জায়গায় একটু থামাই আপনাকে। আমি পরে আবার জি যেহেতু 14 পর থেকে পরিস্থিতি অনেক রকম বদলে গেছে এবং রাজনীতির আবহাওয়াটাও একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে, সেই আলোচনায় আমি আপনার কাছে পরে আসি। একটু প্রফেসর ডক্টর শামীম রেজার কাছে যাই যে এই যে 41 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং যেখানেই তিনি ছিলেন ক্ষমতার বাইরে সবসময় আলোকিত মানুষ হিসেবেই ছিলেন এবং পারিবারিক জীবনটাও বর্ণাঢ্য। স্বামী সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেবার বা প্রবর্তন করবার যে কৃতিত্ব, সেটা তার বেগম খালেদা জিয়া নিজে, তার দল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পক্ষে ছিল, সেখান থেকে সরে গিয়ে তিনি সংসদীয় শাসন ব্যবস্থা ক্ষমতায় গিয়ে জনগণের এই আকাঙ্ক্ষাকে মেনে নিলেন। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তিনি ছিলেন না। সংসদ নির্বাচন করে 1 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পাশ করিয়ে পদত্যাগ করলেন। এই পদত্যাগের ইতিহাসও বাংলাদেশে সম্ভবত খালেদা জিয়াই নজির স্থাপন করেছেন এবং দলের সিদ্ধান্ত নীতির বদলে দিয়ে একেবারে বিপরীত অবস্থানে গিয়ে জন আকাঙ্ক্ষা পূরণেও তিনি কাজ করেছেন। আমি যেটি বলছিলাম যে ইতিহাসের নির্মম পরিণতি, যারা তার জীবনকে বিধ্বস্ত করেছে, বিপন্ন করতে চেয়েছে, তারা এখন ইতিহাসের খাতায় আসলে অন্যভাবে চিত্রায়িত। আর বেগম খালেদা জিয়া সরকারে না থেকেও আজকে পুরো রাষ্ট্র তাকে সম্মান করছে এবং বিশ্ব তাকে সম্মানিত করছে। তো আমি একজন একাডেমিক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই যে তার এই জীবনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, প্রফেসর শামীম রেজা। তো তার আগেও আমাদের শিক্ষার্থী জীবনে তার সঙ্গে একটু সরাসরি সাক্ষাতের একটা বর্ণনা দিই। আমরা ভাই যে সময়ের কথা বললেন তার বছর 2 পরে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো তখনকার দিনেতে এইভাবে কর্পোরেট স্পন্সর পাওয়া যেত না, বেসরকারি খাত অতটা বিকশিত হয়নি। বিমানের একটা ফ্লাইট যেত সরাসরি নিউ ইয়র্কে, আপনার তো মনে আছে, পরে ওটা আর চলেনি। তো আমরা এই খোঁজাখুঁজির মধ্যে এক পর্যায়ে মনে হলো যে 90-এর অভ্যুত্থানের পরে তো শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর একটা সহানুভূতি ভালোবাসা আছে, আমরা দেখি ওনার সঙ্গে যোগাযোগ করে। তো যেভাবে হোক আমরা যেটা বলার জন্য যে যোগাযোগ হলো, ওনার অফিসে আমরা গেলাম। তো প্রকৃতিগতভাবেই তো তিনি প্রিয়দর্শিনী এবং অত্যন্ত তার যে অভিব্যক্তি, তার উপস্থিতি, ব্যক্তিত্ব, সেটা যে কোনো মানুষকেই খুব আকর্ষণ করতো। আমরা তখন খুবই তরুণ। তো সাবিউদ্দিন সাহেব ছিলেন ওনার তখন ওনার অফিসে। তো সাবিউদ্দিন বলছেন অনেকে তাকে রানী, মহারানী বা একবারে অন্য প্রতিমায় দেখতে চায়, বিভিন্নভাবে পুতুল, সেই নামটাও ওনার সঙ্গে অনেকখানি মানিয়ে যায় বলে অনেকে। মানে আমার বলবার উদ্দেশ্য হলো যে তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব, তার পোশাক পরিচ্ছদ এবং প্রকৃতিগতভাবে তিনি যে একটা সুন্দর পেয়েছিলেন মানুষ হিসাবে, যে চেহারা স্রষ্টার কাছ থেকে সবকিছু মিলে তিনি অসাধারণ একটা পরিবেশ তৈরি করতেন ব্যক্তিত্ব এবং স্বল্পভাষী মানুষ হিসেবেও। তো আমাদের পাশে সাবিউদ্দিন সাহেব আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, অধ্যাপক আহমেদ কামাল, ইতিহাসের অধ্যাপক, অবসরে গেছেন। তো সাবিউদ্দিন বলছেন যে পরিচয় করিয়ে দাও, তোমার ছেলেমেয়েরা আসছে। তো উনি পরিচয় করিয়ে দিচ্ছেন এইভাবে যে ম্যাডাম এরা খুব ভালো ছেলে। তো উনি খুব হেসে দিলেন যে এইটা আবার কেমন পরিচয়, ভালো ছেলে, তো কোথায় যাবে? আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রে চিন্তা করছি, আর যদি সুযোগ হয় আমাদের তখন ম্যাগিলার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা। তো উনি বারবার বলছেন যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে কেন, মানে শুধু কানাডা, অন্য কোথাও যাবে না? তো প্রধানমন্ত্রীর কাছে আমরা তখন বোঝাতে পারছি না যে আমাদের আসলে ওই পরিমাণ অবস্থা নেই যে আমরা কোথাও যাব। তো উনি একাধিকবার বলছেন যে না না, ওখানে যাচ্ছ ভালো কথা, কিন্তু শুধু ওখানে কেন, মানে আরও তো অন্যান্য জায়গায় যাবার। তো যাই হোক, এই কথা এই জন্য তুললাম যে যারা সেখানে ছিলেন আজকে তারা অত্যন্ত স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। খুব অল্প কয়েক মিনিটের হয়তো সেই সাক্ষাৎ, কিন্তু তার আপ্যায়ন, তার আচরণ, সব কিছু একটা তরুণ মনকে যেভাবে
প্রভাবিত করে। আমরা বহুদিন পর্যন্ত সেই স্মৃতি মনে রেখেছি যে তিনি আমাদের প্রতি সদয় ছিলেন, সহযোগিতা করেছিলেন। আপনি যে প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, আমি এইভাবে যদি বিষয়টা শুরু করি যে দেখুন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মতো আপনি কিভাবে তাকে মূল্যায়ন করবেন। এক হয় যে তার সময়কালকে, তার শাসনামলকে, সেটা নিয়ে অনেক ধরনের মূল্যায়ন হবে দীর্ঘ সময় ধরে। তার জাতি গঠনে তার ভূমিকা, দলের প্রতি তার ভূমিকা, তিনি যে সুযোগ পেয়েছিলেন, যে ম্যান্ডেট পেয়েছিলেন, জনগণের যে সমর্থন পেয়েছিলেন, সেটা তিনি কিভাবে কাজে লাগাতে পেরেছিলেন, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী, রাজনীতিবিদ, সহকর্মী সহ আমরা অনেকেই মূল্যায়ন করব। কিন্তু আজকে আমার মনে হয় যে একটু অন্যদিকে তার মূল্যায়ন করা উচিত। এই ক্রিটিক্যাল ইস্যুর বাইরে গিয়ে আমার কাছে এইভাবে বিষয়টা মনে হয় জলিল ভাই, যে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, তিনি একটা ঐক্যের প্রতীক হতে পেরেছিলেন। কারণ যে সময়কালে তিনি রাজনীতিতে নেমেছেন তখন তো অনৈক্য, ঠিক এখন যেমন এক ধরনের অনৈক্যের মধ্যে আমরা আছি, এবং তিনি একটা ঐক্যের বার্তা নিয়ে আসছিলেন এবং তার সহযোদ্ধা যারা ছিলেন তাদের প্রত্যেকে তিনি একত্রিত করতে পেরেছিলেন। আমার শিক্ষক ছিলেন আতাউসামাদ, বিবিসির, মনে আছে আপনাদের। তো উনি ক্লাসে এসে ওই গল্পই করতেন যে কিভাবে ওনার সঙ্গে যোগাযোগ হতো, ওনার থেকে বার্তা নিয়ে আবার অন্য নেতা নেত্রীদের সঙ্গে তিনি যোগাযোগ করতেন, উনি কিভাবে হাইড আউটে যেতেন, বিবিসির পেছনে এরশাদ সরকার কিভাবে সবসময় তৎপর থাকতো ধরার জন্যে। এইগুলো আমাদেরকে আপনি নিশ্চয়ই স্মরণ মিস্টার আতস আমার সহ 5 জন বিশিষ্ট বুদ্ধিজীবী, তারা আসলে সেই সময়টাতে বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার যোগাযোগ রক্ষা করতেন, যোগাযোগ রক্ষা, এবং তাদেরকে একসঙ্গে বসিয়েছিলেন। এই কথাটা জলিল ভাই কেন বলছি, যে আজকের এই কথাগুলো স্মরণ করা খুব প্রয়োজন। আমরা যে ব্যক্তিদের কথা বলছি, যখন খালেদা জিয়ার কথা বলছি, তাকে ঘিরে যারা ছিলেন, তার পাশে যারা ছিলেন, ফয়েজ আহমেদ ছিলেন, যারা তাকে দেখেছেন, তো যে বৈশিষ্ট্যের কথা তারা সবসময় উল্লেখ করেছেন, তিনি সহ আরও অনেকে যাদের আমাদের আরও পরিণত বয়সে কথা বলার সুযোগ হয়েছে, খুব ধীর স্থির মানুষ, কথা শুনতেন, অনেকের মত নিতেন, তারপরে তিনি তার একটা বক্তব্য দিতেন। আমরা তো ওইভাবে তার সঙ্গে কাজের সুযোগ পাইনি। এবং একটা কথা একটু একটু বলতেই চাই যে ওই সময় আমাদের শিক্ষক ছিলেন অধ্যাপক সিতারা পারভিন। তিনি সম্পর্কে আবার বিচারপতি শাহাবুদ্দিনের কন্যা ছিলেন, উনি মারা গেছেন। এবং তো উনি একটা ম্যাগাজিন নিয়ে আসছেন, তখন ইংরেজিতে খুব প্রচলিত ছিল, সেখানে লিখেছে বিকারিং বেগামস। এটাতে উনি খুব বিরক্ত, খালেদা জিয়া তখন সরকারি, যে কি এটা কি ধরনের বক্তব্য। আমি এইটা দিয়ে আলোচনাটা যদি শুরু করি, যে উনি যে ভাবমূর্তিতে ছিল, একটা সময় দেখেছেন তাকে বারবার প্রমাণ করা হচ্ছে উনি গৃহবধূ, উনি ঘরে আছেন। এখন মনে রাখতে হবে যে উনি একজন সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, উনি রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তার অভিজ্ঞতা কিন্তু কম না। একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডারের তিনি স্ত্রী, এবং মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্বাধীনতার আগেও তিনি 65 যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। অতএব এই যে প্রফেসর শামীম, আপনি জানেন যে মুক্তিযুদ্ধেও তিনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, এবং আমাদের যে মুক্তিযুদ্ধে হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিল পত্র, সেখানেও তার অনেক বর্ণনা আছে। তো উনি বেগম জিয়ার যে অবদান। তো অধ্যাপক সিতারা পারভিন অত্যন্ত বিরক্ত, যে কি এরকম বেগম বলা হচ্ছে তাকে, এই ধরনের বেকারিং, আমি আর বাংলাটা না করলাম, দর্শক শ্রোতারা বুঝতেই পারেন, এগুলো তো খুব অস্বস্তিকর। তার কি কোনো অভিজ্ঞতা নেই? এই যে দীর্ঘ সময় তিনি রাজপথে ছিলেন, এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে উঠে আসছে, দেখুন এই জায়গাটা যে গুরুত্বপূর্ণ কৃতিত্ব তাকে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে তিনি নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন এখানে। একজন প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী। আপনাকে মনে রাখতে হবে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, একটা নতুন পৃথিবী, সেই আগের অর্থনৈতিক বাস্তবতা নেই, আগের পৃথিবী নাই। এবং ঠিক সেই সময় আপনার খেয়াল আছে, তখন মনমোহন সিংও ভারতের অর্থনৈতিক সংস্কারে হাত দিচ্ছেন, বিনিয়োগ কি হবে, বেসরকারীকরণ কি হবে, উদারীকরণের কি হবে। ঠিক এই সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এবং যে সুযোগটা তিনি সাইফুর রহমানকে দিয়েছিলেন এবং যে স্বাধীনভাবে কাজ করবার সুযোগটা তিনি দিয়েছেন, আমি আগের প্রসঙ্গটা এই জন্য তুললাম যে অনেকেই দেখছি যে তাকে একজন গৃহবধূ থেকে এটা হয়ে ওঠা, আমি তার চাইতে বরং দেখব যে তার যে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার যে প্রক্রিয়া, এই যে দীর্ঘ সময় রাজপথে থাকা, সংগ্রামে থাকা, সবাইকে ঐক্যের মধ্যে রাখা, একটা আলোচনার মধ্যে থাকা, এবং বুদ্ধিজীবীদের সঙ্গে তার সম্পর্ক, সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে, আমার যারা জ্যেষ্ঠ শিক্ষক, তখন তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসিনি, তাদের সঙ্গে তার সম্পর্ক, ব্যবসায়ীদের সঙ্গে তার সম্পর্ক, এই 8 বছরে তিনি কিন্তু শুধু রাজপথে থাকেননি। এবং জলিল ভাই, আপনি জানেন যে যখনই তার আক্রান্ত হচ্ছেন, পুলিশ তাকে আক্রমণ করতে পারে এরকম সংবাদ ছড়িয়েছে, আপনিও নিশ্চয়ই সেই কথা মনে করতে পারেন যে তার বিরোধী পক্ষ, বিরোধী দলের ছাত্র সংগঠন এগিয়ে গেছে যে ম্যাডামের গায়ে
হাত পড়েছে এরকম, মানে বা পুলিশ মারতে চেষ্টা করেছে, কার্জন হলের উল্টা দিকে যে শিক্ষা ভবন সেখান থেকে তারা ছুটে গেছেন। তার প্রতি সবার একটা ভালোবাসা ছিল এবং একটা সমীহের তখনও তো তিনি প্রধানমন্ত্রী হননি। এবং আপনি আপনি প্রফেসর শামীম রাজপথের কথা বলছেন, আমার যত স্মরণ পরে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন 31শে মে 1981 সালে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হন একেবারে অনিচ্ছা সত্ত্বেও 1982 সালের 3রা জানুয়ারি সম্ভবত তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে, সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি যুক্ত হন। এবং অল্প কয়েক বছরের মধ্যেই তিনি কিন্তু আপসহীন নেত্রী হিসেবে সুখ্যাতি অর্জন করেন। বিশেষ করে 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে যে নির্বাচন, যেখানে শেখ হাসিনা আগের দিন বলেছিলেন যে যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, একদিনের মাথায় তিনি নির্বাচনে যাবার সিদ্ধান্ত নেন। জামায়াত ইসলামী আজকে যারা অনেক সক্রিয়, তারা নির্বাচনে যায় এরশাদের অধীনে। বেগম খালেদা জিয়া তার 7 দলীয় জোট এবং কিছু বামপন্থী রাজনৈতিক দল সেই নির্বাচন থেকে বাইরে থাকে এবং সেখান থেকে তার আপসহীন নেত্রী হিসেবে এই যে অভিজ্ঞতা সেটা তার। এবং এই আমরা যদি ওই জায়গা থেকেও ভাবি যে ওই 8 বছরে তার যে রাজনৈতিক প্রজ্ঞা তৈরি হয়েছে, তার যে বিচক্ষণ যে হবার যে বোধ আমরা প্রত্যক্ষ করেছি, দলকে সংগঠিত করার যে অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি, কারণ তার আগে বিএনপি কিন্তু একটা চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে ছিল। আব্দুল সাত্তার সরকার ভেঙে দেয়, এরশাদ ক্ষমতা দখল করেন, বিএনপির তখন তো বিএনপি একেবারে বিধ্বস্ত, সাংগঠনিক অবস্থাও তখন এরকম অনেক নেতা তখন জাতীয় পার্টিতে হোসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, অনেকেই দল ভেঙেছে একাধিকবার। যে এরকম একটা অবস্থায় আপনি তাকে দায়িত্ব দিচ্ছেন। সুতরাং আমি যদি খুব সংক্ষেপে এইভাবে তার মূল্যায়নটা করি যে ওই সময় তিনি যে দলকে সংগঠিত করেছেন, একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করছেন, একটা রাজনৈতিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনার জন্য তাকে কাজ করতে হচ্ছে, অনেক পক্ষের সঙ্গে তাকে আলোচনায় যুক্ত থাকতে হচ্ছে, অনেক পক্ষের সঙ্গে তার পরিকল্পনাগুলো তাকে বিনিময় করতে হচ্ছে। এবং মনে রাখতে হবে ওই সময় যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপিতে ছিলেন বা আশেপাশে ছিলেন, তারা কিন্তু আর একটা প্রজন্মের, তারা কেউ মুক্তিযুদ্ধের আগের প্রজন্মের, কেউ মুক্তিযুদ্ধের পরে জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, অন্যদের সঙ্গে রাজনীতি করেছেন। কাজটা কিন্তু এতটা সহজ না। এবং আমি আবার ওই জায়গাটা আনবো যে একটা নারী নেতৃত্ব, দলের নেতৃত্ব দিচ্ছেন, একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে কাজ করছেন, এবং এই ধরনের সিনিয়র কলিগসদের সঙ্গে যাদের দুটো সময়কালে কাজের অভিজ্ঞতা পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ এবং অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে, বিষয়টা কিন্তু এত সহজ না মানে যে কারোর পক্ষে। এবং পরবর্তী সময় যে মূল্যায়নটা আপনি জানতে চেয়েছেন বলে হয়তো আবারও ভাইয়ের কাছে আলোচনায় যাব, যে একটা আপনি বলেছেন যে তিনি কোনো নির্বাচনে কখনো হারেননি, সংসদ নির্বাচনে যে 5টাতে অংশগ্রহণ করেছেন। শুধু কোনো নির্বাচনে না, তিনি বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করেছেন, কখনো দিনাজপুর, কখনো ফেনী, কখনো বগুড়া, ঢাকা, মানে যেখান থেকে দাঁড়িয়েছেন কখনো কোথাও থেকে তিনি পরাজিত হননি। আমি যদি এইভাবে ভাবি যে উনার যে সুযোগটা উনি করে দিয়েছিলেন তখন তার মন্ত্রীদের, বিশেষ করে যদি সাইফুর রহমানের কথা আবার ফিরে আসি, এবং প্রতিবেশী দেশে যখন উদারীকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে, বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে, যখন দক্ষিণে এসে এই ধরনের একটা অর্থনৈতিক রূপান্তরের হাওয়া লাগছে, তখন কিন্তু তিনি তার মন্ত্রীকে সেই স্বাধীনতা দিচ্ছেন। এবং আপনার মনে আছে ভ্যাট চালু করা কাজটা খুব সহজ ছিল না, অনেক ধরনের আলোচনা, যদিও তত্ত্বাবধায়ক সরকার এটার আদেশ দিয়েছিলেন কিন্তু আইন প্রণয়ন করতে হয়েছে। সেখানে আপনি শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল সেই সময়। একই সঙ্গে আপনার মনে আছে যে দাতাদের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করা, কারণ এরশাদ সরকারের সময় দাতাদের সঙ্গে সম্পর্কে যে টানাপোড়েনটা তৈরি হয়েছিল, বাংলাদেশের বিনিয়োগের যে টানাপোড়েনটা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটা আবার তৈরি করা, তাদেরকে নিয়ে আসা। এবং যে কথাটা আপনি বাংলাদেশের নারী শিক্ষায় আমি আসছি ওই জায়গাটায়। এবং এই যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, এটা সত্যি কথা যে 3 দলের জোটের যে রূপরেখা ছিল তার সবকিছু হয়তো তার প্রথম সরকার করতে পারেননি, কিন্তু একটা বড় আমাদের কিন্তু দাবি ছিল যে আমাদের সংসদীয় গণতন্ত্রে পুনঃপ্রবর্তন, সেটা চালু করা হলো, সেটা আইন করা হলো এবং সেটা প্রতিষ্ঠিত হলো। আপনি যে প্রসঙ্গ বলছেন, যদি সামাজিক খাত এবং সুরক্ষার প্রসঙ্গ তোলেন, তাহলে যে 10ম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা, এই যে সহজীকরণ, বিনামূল্যে কর, এর আগে প্রাথমিক শিক্ষা ছিল কিন্তু অনেক ঝরে পড়ে, মনে আছে নারীরা আসতেন না এবং এই মাধ্যমিক স্তর পর্যন্ত তারা পৌঁছাতেন, এটা আমাদের সবারই অভিজ্ঞতায় রয়েছে। সেটা অত্যন্ত বড় একটা ভূমিকা রাখে। এবং ছাত্রী উপবৃত্তি চালু করা হয়েছিল, শিক্ষার বিনিময়ে এক ধরনের সাহায্য দেওয়ার কর্মসূচি, কারণ যারা খামার করেন, কৃষক, তারা তাদের সন্তানদের স্কুলে দিতে চান না, অতএব স্কুলে পাঠানোর বিনিময়ে তাদেরকে এক ধরনের সুবিধা দেওয়া, যাতে এই প্রক্রিয়াটা চলে। আজকে যদি বলেন নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা,
এই যে মাতৃ এবং শিশু মৃত্যু রোধে যে অর্জন আমাদের আজকে বাংলাদেশের টিকাদান কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো, যেটা নিয়ে বাংলাদেশ আজকে এক ধরনের গর্ব অনুভব করে, সাফল্য দাবি করে যে আমরা এই কাজগুলো করেছি, সেটা কিন্তু তার সময়ের শুরু এবং অনেকগুলোতে তার ব্যক্তিগত আগ্রহও ছিল। আমরা পরবর্তীতে তার সঙ্গে যেসব সচিবরা কাজ করেছেন, অন্যান্য ব্যক্তিরা কাজ করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এই দীর্ঘ সময়, যে তিনি কিভাবে ব্যক্তিগতভাবে নারীর ক্ষমতায়নের ব্যাপারে, নারী শিক্ষার ব্যাপারে, এবং একটা কথা বলে আমি ছেড়ে দেবো জলিল ভাই, যে গণমাধ্যম এবং সংবাদপত্র, আপনার মনে আছে আরেকটা ইস্যু যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সেই ধারাটা তিনি অব্যাহত রেখেছেন, এবং যে কারণে দেখা যায় তিনি যখনই কোনো সংকটে পড়েছেন বিভিন্ন দেশ তার পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি আজকে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়েন, এমনকি তার দল বিএনপির সঙ্গেও বিভিন্ন সময় আমরা টানাপোড়েন দেখেছি। প্রেসিডেন্ট জিয়া যেই ভাবে সম্পর্কটাকে সমানে সমান রেখেছিলেন এবং এক ধরনের উষ্ণতাও ছিল। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ভারতে গেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন, একাধিকবার এই সফর বিনিময় হয়েছে। সার্ক প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট জিয়া, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনসেন্ট গেছেন। এবং লক্ষণীয় যে এই সম্পর্কে টানাপোড়েনের মধ্যেও তিনি যখন বিরোধী দলীয় নেত্রী, আপনার স্মরণ থাকবার কথাতে, ভারতে তিনি গেছেন এবং ভারত তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আবার পরে সম্পর্কে টানাপোড়েন হয়েছে। আবার তিনি যখন অসুস্থ, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে নিয়ে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, এবং সম্ভবত তার মৃত্যুর পরও প্রথম বার্তাটা কোন বিদেশ থেকে এসছে তার। মানে আমি বলতে চাইছি যে সম্পর্কের যত টানাপোড়েনই থাকুক না কেন, ব্যক্তিগতভাবে সবাই কিন্তু তাকে একটা আলাদা সম্মানের জায়গায়। আপনি যে জায়গাটা বলছেন, যদি খুব দ্রুত বলার সুযোগ থাকে, যে তখনও কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী, আমাদেরকে অন্যরা একটু অন্য চোখে দেখে, আলোচনা তখনও ছিল। এবং একটা কথা মনে আছে যে পররাষ্ট্রনীতির দর্শন হিসাবে তখন উনি প্রচার করতেন যে আমাদের কোনো প্রভু নাই, আমাদের সবাই বন্ধু আছে। এবং এটা কিন্তু তখন ভাইরও নিশ্চয়ই মনে আছে, বেশ মুখে মুখে ফিরতো যে আমরা এই, এবং তার দলও সেটা একটা পররাষ্ট্রনীতির দর্শন হিসাবে ব্যবহার করতো। আপনি যে কথাটা বললেন, ওই লাল গালিচার সংবাদের সময় প্রণব মুখার্জি পরে উল্লেখ করেছেন, তিনি কিন্তু তাকে বলেছিলেন যে ম্যাডাম, আগেও আপনার সঙ্গে কাজ করতে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা আপনার সঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতে আপনার সঙ্গে আমরা কাজ করব এবং কাজ করতে কোনো অসুবিধা হবে না। তখন তিনি বিরোধী দলে এবং প্রধানমন্ত্রীও ছিলেন না। যে গণমাধ্যমের এই প্রসঙ্গটা বলে আমি গণমাধ্যমের প্রসঙ্গ বা অন্য প্রসঙ্গ একটু পরে আসি। আমি মুজিবুল হকের কাছে যাই। মিস্টার হক, আপনি যেখানে থেমেছিলেন, বাট আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। আপনি 2014 পর থেকে ওনার সঙ্গে কিভাবে আবার সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠা হলো। আমি জানি যে একটা সময় আপনি বৈদেশিক সম্পর্ক নিয়েও উনি আপনাকে কিছু দায়িত্ব দিয়েছিলেন, সেই কাজ আপনি করেছেন। আমি জানি যে ওনার ছোট ছেলে মিস্টার আরাফাত রহমান কোকোর সঙ্গেও প্রয়াত বা আপনার কাজ করবার বা এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল। তো সব মিলিয়ে একটু, এবং আপনাকে উনি একবার নির্বাচনেও মনোনয়ন বা নির্বাচন করতে বলেছিলেন, মনোনয়নও দিয়েছেন। সেই প্রসঙ্গে যদি একটু বলেন, এবং সেটা জোর করে, অনেকটা আপনার ইচ্ছার বাইরে গিয়ে তিনি তার অনুভূতি প্রার্থী হতে হয়েছিল। থ্যাংক ইউ জিল্লুর ভাই। আমি জাস্ট উনার গুণাগুণ নিয়ে আমি কথা বলবো না, আমি শুধু কিছু স্মৃতিচারণ করব। গুণ তো ওনার সবাই বলছে, বাংলাদেশের সব মানুষ ওনার গুণ বলছে, আমরা শুনছি, গর্বিত বোধ করছি। আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা কথাই বলি, ভাই যে বললেন যে সম্পর্ক এবং স্পেস, একটা পরিবারে 8-10 জন লোক থাকে, 2 জন লোক থাকে, মতানৈক্য থাকে, কিন্তু এত বড় একটা দল, এর দলের ভিতরে তো দলের মধ্যে মতানৈক্য একজনের সাথে আরেকজনের থাকতেই পারে, বাট শি ওয়াজ এ রিয়েলি ট্রু লিডার। আমি তো কিছুই না, একটা ক্ষুদ্র মানুষ, আমার সাথে ওনার একটা পরিচয় হয়েছে। আমি কম করে হলো যত, বিশেষ করে 1/11-এর পরে খুব ঘন ঘনে আসা যাওয়া ছিল আমার মনে হয় না কোনো দিন, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নাই, জাস্ট ওয়াকটি, আমি ওনার সাথে না দেখা করে আসছি। ইনফ্যাক্ট কি বলবো, যখন 1/11-এর সময়ের একটা ঘটনা বলি, আমি তখন দুবাই এক্সাইলে চলে গেলাম, দুবাইতে ছিলাম 2 বছরের মতো। হঠাৎ করে শুনলাম যে ম্যাডামকে দুবাইতে পাঠাই দিচ্ছে, সৌদি আরব পাঠাই দিচ্ছে। তো আমি একজনের সাথে যোগাযোগ করলাম, আমার এক বন্ধু, সে খুব আর্মিতে ছিল এবং তখনকার গোয়েন্দা সংস্থার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমাকে বললো, তুমি কি একটা প্লেন জোগাই দিতে পারবা,
ওনাকে ওখানে নিয়ে গেলে তো ভালো হয়, এখানে তো ওনার রিস্ক আছে। তা আমি অ্যাকচুয়ালি হয়েছে কি ওখানে একটু সত্যিকার অর্থে মুনাফিকই করলাম। আমি একটু অভিনয়, আমি বললাম যে ঠিক আছে, আই হ্যাভ এভরিথিং, তুমি বলো কি করতে হবে। কারণ আমার ইচ্ছা হলো যে ম্যাডাম তো দেশ ছেড়ে যাবে না, মাটি ছেড়ে যাবে না। তো আমি সাথে সাথে ওকে বললাম যে না, দেখলাম যে একটা কোম্পানির সাথে তারা যোগাযোগ করছে, প্রাইভেট জেট ওখান থেকে নিবে। ফরচুনেটলি আমি ওই প্রাইভেট জেট কোম্পানির লোকদেরকে চিনি, ইনফিনিটি কোম্পানিটার নাম, ইনফিনিটি এভিয়েশন। এই এয়ারক্রাফটটা ছিল রাসেল খেমার শেখের। তা আমি ওখানে যোগাযোগ করলাম, করে টোরে আমি বললাম যে তোমরা যে যাচ্ছ তোমাদের কাছে কি আসছে নাকি, এই প্যাসেঞ্জার লিস্ট আসছে। তা আমি ধারণা করছি তখন তো তখনকার সরকারের কেউ হয়তো বা যাবে। তো সে বললো না, প্যাসেঞ্জার লিস্ট নাই। তা আমি বললাম তো কে তোমাকে অ্যাপ্রোচ করলো? বললো যে এমবেসির থেকে বলছে, আর এমিরেট থেকে আমাদেরকে জানানো হয়েছে। তা আমি খুঁজে এমিরেটসের একজন লোক, আমার এক ফ্রেন্ড ছিল রাশেদ আল খাইয়াত, এখনও তার সাথে আমার মানে খুব ভালো সম্পর্ক, ওকে বললাম। তো বললো হ্যাঁ হ্যাঁ, ভিসা তো আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রসেস হচ্ছে। তা আমি রাত্রে ওর বাসায় গেলাম, ওকে নিয়ে, আমার খুব ঘনিষ্ঠ ছিল, ওকে নিয়ে ওর অফিসে গেল। যাওয়ার পরে দেখা গেলো যে সবগুলি ভিসা ইস্যু হয়েছে ওখানে, কোকো সাহেবের ভিসা, মানে সব ফুল ফ্যামিলির ভিসা ইনক্লুডিং দি হাউস অ্যাসিস্ট্যান্ট। তা আমি বললাম যে দেখো এটা তো করা যাবে না, ওনাকে তো তারা জোর করে পাঠিয়ে দিচ্ছে। তো বলল যে তোমার কথা যদি সত্য হয় আমি একটা কাজ করি, আমি ম্যাডামের ভিসাটা রেখে দিই, বাকি ভিসাগুলি রিলিজ করি। যদি তারা ফ্লাইটটা নেয় তাইলে বুঝবো যে না তোমার কথা ঠিক না, আর যদি না নেয় তাইলে বলবো তোমার কথা ঠিক আছে। তা আমি আবার ওই ফিদা হোসেন ছিল পাকিস্তানি ভদ্রলোক, ওখানে সিইও ছিল, আর একজন ইরানের ছিল ক্যাপ্টেন মোহাম্মদ, ওদের অফিসে গেলাম। ওরা বললো যে দেখো ফ্লাইট মিস হলে কিন্তু আমার টাকা দিতে হবে। আমি কি দেবো তোমাকে টাকা? তুমি আলটিমেটলি ওই ভিসাটা রাশেদ আল খায়াত রেখে দিল, বাকি ভিসা ডেলিভারি দিল। এখন তো ঢাকাতে যখন আসলো, আসার পরে তো তারা দেখে যে ম্যাডামের ভিসা না, ও আবার বলে দিল যে যেহেতু ম্যাডাম ভিআইপি ছিল, ওনার নাম আসার পরে বলছে যে এটা শেখের অনুমতি ছাড়া ওনার ভিসা হবে না, ফ্লাইট ক্যান্সেল। আমার ওই বন্ধুর সাথে কিন্তু এয়ারপোর্ট থেকে সম্পর্ক শেষ, আমি মাঝখানে একটু অভিনয় করেছি। তো 111-এর পরে ম্যাডাম আমাকে বললো যে মুজিব তুমি নাকি আমার জন্য প্লেন ঠিক করে আমাকে পাঠাই দিতে চাইছিলা। তো শিবুল বিশ্বাস সাহেব ছিল, আরেকজন যে হোম সেক্রেটারি ছিল জহির ভাই, ওখানে জহিরুল ইসলাম তখন হোম। তা আমি আস্তে করে আমি বললাম যে ম্যাডাম এই ঘটনা ঘটছে, আপনার ভিসাটা দিতে বলেন তাদেরকে। আমি তাহলে রাশেদকে বলি, আমি কিন্তু এটা এইভাবে এটাকে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উনি মানে বিস্তারিত বললাম, এখন আর বললাম না যে এই হয়েছে এই জানে, এবং আমার কিছু টাকাও ওই কোম্পানিটাকে দিতে হয়েছে, যে কোম্পানিটা এয়ারক্রাফট দেওয়ার কথা ছিল। তারপরে থেকে উনি খুব একটা সিমেন্টিং তো মানে সোজা কথা, কিছু হইলেই আমাকে ডাকে। তা বললো যে তুমি যে এখানে আসো, অনেকে কিন্তু ভাববে যে তুমি মনে হয় কিছু একটা করতেছো, তো তুমি একটা ফাইল টাইল নিয়ে আইসো, যে এই কেস টেস্ট নিয়ে তুমি আমার সাথে কথা বলতেছো। তো সে যাই হোক, একদিন আমাকে মোসাদ্দেক আল ভাই ফোন দিল যে আপনি কোথায়? আমি বললাম ব্যাংককে। তো বলি ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? ম্যাডাম আপনার সাথে কথা বলবে। তো ম্যাডাম তখন মনে হয় চায়না যাচ্ছিলেন, ওই 2012-13 এরকম সময় হবে, 14 ইলেকশন আগে চায়না যাবেন। তো গ্র্যান্ড হায়াতে আমাকে উঠতে বললেন যে ম্যাডাম ওখানে এক রাত্র থাকবেন। তো গ্র্যান্ড হায়াতে আমি উঠলাম, উঠার পরে আমাকে প্রায় মধ্যরাত্রের পরে 1টার দিকে খবর দেওয়া হলো, বলা হলো যে কোকো ভাই ভিসা 22 দিন হয়ে গেছে, তো এখানে তো গোয়েন্দা সংস্থার লোক আছে, ওরা চাচ্ছে না ব্যাংককের ভিসাটা এক্সটেনশন হোক, ওনার শুধুমাত্র মালয়েশিয়ান ভিসা আছে, তো তুমি একটু সামহাও এটাকে ম্যানেজ করো। এখানে ফালু ভাইদের কথা বললো, সেও থাকবে। তা আমি আসলাম পরদিন, আসার পরে আমি ওখানেই পরদিন এসে আমি যোগাযোগ করলাম ইমিগ্রেশনে আমার এক বন্ধুর মধ্যে, সে বললো যে কোনো সমস্যা নেই, একটা ফি আসবে, তুমি টিকিট কাটো, ফিটি দিয়ে আমি উঠাই দেবো। অ্যান্ড হি ওয়াজ চিফ অফ ইমিগ্রেশন, আমার এক বন্ধুর মাধ্যমে গেলাম। এটা পরিচয়টা করাই দিছে, নামটা বলবো না, উনি খুব ভালো মানুষ, বাংলাদেশি। তারপরের দিন আমি টিকিট কাটলাম অনলাইনে, তারপরে এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে গিয়ে টিকিট দিলাম। কোকো ভাই আসলেন, অনেক দিন পরে দেখছি, ওনার যে দাড়ি হয়েছে আমি তো আর দেখি নাই,
উনি আমার সামনে, আমি চিনতেছি না। তো বললো যে মুজিব ভাই আমি কোকো, সাথে ভালো ভাই আছে। তারপরে ওই লোকটাকে আমরা পাসপোর্ট টিকিটগুলি দিলাম। দেওয়ার পরে আধা ঘন্টা সেই লোক নাই। এত টেনশনে পড়ে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে আপনারা দূরে যান, গেটের কাছে চলে যান, কখন আবার কি হয় আমি এখানে দাঁড়াই, মানে একটা বোঝেন না এই ধরনের। হঠাৎ করে সেই লোকটা আসলো, এসে বলতেছে ফলো মি। তা আমরা ও পাসপোর্টগুলি তার হাতে, সে ভিআইপি চ্যানেল যে আছে স্পেশাল ডিপ্লোমেটিক চ্যানেলে সে ঢুকলো, আমরা দৌড়াচ্ছি তার পিছনে, দৌড়াচ্ছি একটা রুমে গিয়ে পাসপোর্টগুলি দিল যে সিল মারলো, আবার পাসপোর্ট নিয়ে ওই বোর্ডিং ব্রিজে গেল। যাওয়ার পরে কোকো ভাই আমাকে বলতেছে ভাই ওনাকে একটু থাকতে বলেন আমরা প্লেনে ওঠা পর্যন্ত। তা আমি আবার ওকে রিকোয়েস্ট করলাম তুমি একটু থাকো। থাকার পরে আমরা প্লেনে উঠলাম, তারপরে সে গেল এবং প্লেনটা টেক অফ করার পরেই কোকো ভাই মেসেজ একটা রেডি করা ছিল, জাস্ট টেক অফ অ্যান্ড দেন মেসেজটা উনি পাঠাইলো যে আমরা। তো এই ধরনের আমি চিন্তা পরে আইসা আমি বললাম যে ম্যাডাম আমাকে এই বিশ্বাসটা কেন করলেন? কারণ আমার মনে হয়েছে তুমি সিনসিয়ারলি এই কাজটা করবা। তো সে যাই হোক, তারপরে ধরেন যখন আন্দোলন শুরু হলো, প্রায় এই আন্দোলনের ভিতরে আমি যেতাম, তারপরে 14 ইলেকশনের সময় ওনার অফিসের ইলেকট্রিসিটি কেটে দিল। তো ওখানে একটা ছেলে ছিল এনাম নামে, আমাকে ফোন দিল বাইরে এসে যে ভাই আমাদের তো নাই, গুলশান অফিস কারেন্ট নাই। তা আমি আবার আমার সাথে থাকতো একটা সিকিউরিটি, ওকে বাড্ডার থেকে একটা জেনারেটর কিনে পাশের বাসার অ্যাড্রেসে আমি বলছি ওই অ্যাড্রেস দিয়ে দিলাম, ও আসার পরে আমরা তখন আমি ওখানে আরেকটা ছেলে ছিল জসিম, বললাম যে দরজা খুললো, আসছে। পরদিন আবার ইলেকট্রিক কেটে দিল আপনার ওই টেলিফোন লাইন। আমার ছোটো ভাই আরফিন, ও আবার এই আইটিতে খুব ভালো। আমি বললাম তোর কাছে স্যাটেলাইট ফোন আছে? হ্যাঁ আছে। আমি বললাম তুমি তাড়াতাড়ি যে ইনস্টল করো। তো অনেক ধরনের এই ধরনের ট্র্যাক টু কাজ উনি আমাকে দিচ্ছেন। এবং 14 ইলেকশনের আগে ভাই যেটা বললেন, আমাকে একদিন ডাকছে তুমি তো একটু আমেরিকা যেতে হবে। তো আমি কেন ম্যাডাম? আমেরিকাতে এই জায়গায় একটু যাবা, দেখা করবা, কথা বলবা। বিশ্বাস করেন 2টা লোক জানতো, একজন ওই যে আর্মি জেনারেল ছিল ফজলে আলাই, আরও 2জন আমাকে বললো একবার। তো বললো যে আমি তখন কিন্তু গেলাম, ওনার কথা মতো কাজ করে আসলাম। এটা অনেক স্টোরি। তারপরে 14 ইলেকশনে জানেন তো কী হইলো, তারপরে কেস শুরু হইলো। আমি একটা কথা বলবো, আমার এখনো আজকেও আমি বলতেছিলাম একদিন, আমি এটা শেষ করে দিই ভাই, এই জিনিসটাই শেষ করে দিই। ওই দিন ম্যাডামের চার্জ ফ্রেম হয়েছে, আমি গেছি, সবার মন খারাপ। তো আমি মাসুদ বললো যে আজকে তো দেখা হবে না। আমি কেন, আমি দেখা করতে আসি নাই, যদি ম্যাডাম বললো যে আমি আছি। তো হঠাৎ করে মাসুদ দৌড়ে আসছে, আপনাকে ডাকছে। তো আমি গিয়ে দেখি খুব বিষণ্ণ, একজন কে যেন ঢুকলো, বললো যে একটু বাইরে যাও। তা আমি বললাম ম্যাডাম আপনি একটু ধৈর্য ধরেন এবং আল্লাহর উপরে আস্থা রাখেন। আপনি বলে যে কি বলো তুমি? আমি কি আল্লাহকে ডাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। তো বলতেছে আমি তো আল্লাহরে ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেছে, এইভাবে মানে খুব। তা আমি বললাম যে ম্যাডাম ইউসুফ আলাইসাল্লামের অবস্থা দেখেন, আইয়ুব আলাইসাল্লামের অবস্থা দেখেন। তা আমাকে বলতেছে মুজিব আমি নবী? আমাকে বলতেছে সোয়ার আল্লাহ, এই কথাগুলি আমার সাথে ওনার 1-to-1 হচ্ছে। তারপরে আমি বললাম যে ম্যাডাম আপনি নবী না, আপনি নেতা, আপনার জন্য লক্ষ লক্ষ লোক তাকাই আছে। আপনি যদি দাঁড়ায় থাকেন, আপনার যদি ভালো হয়, তাইলে সারা বাংলাদেশের মানুষের ভালো হবে। আল্লাহ সাক্ষী আমি এই কথাটা বললাম। তখন সে বলে কি মুজিব ঠিক বলছে, এই জন্যই তো আমি এত কিছুর পরে, আমার ছেলেরা নাই কাছে, আমার ফ্যামিলি নাই কাছে, কিছু নাই, আমি এই জন্যই তো দাঁড়ায় আছি, এটার জন্য আমি তো মানুষের জন্যই দাঁড়ায় আছি। আপনি জানেন আমার মনে হয় 30 থেকে 40 মিনিট আর কাউকে ডাকে নাই, এবং ওই দিন কারোর সাথে উনি দেখাও করে নাই। তা আমি ওনার কাছে যে ওনার সাথে যে আজকেই বলতেছি এই সমস্ত ঘটনাগুলি, কত যে বার আমি দেখা হয়েছে, কত কথা হয়েছে, আমি কনক্লুশনে একটা কথা বলবো ইনশাআল্লাহ। এটা চিন্তা করার মতো না, একটা বিশাল মানুষ ছিল এবং ওনার কাছে এত বিরোধ ছিল ওনার দলের ভিতরে, আমাদের অনেকের, কিন্তু সবাইকে উনি অ্যাকোমোডেট করতেন, একদম যেমন মোরগের বাচ্চা যেগুলি আঁকড়ায় ধরে রাখে, সবার কথা শুনতেন, সবাই ওনার প্রতি কিন্তু সন্তুষ্ট ছিল। এটা আমি অন্তত পক্ষে 5 থেকে দেখেছি যে ওনার যে কী গুণ ছিল।
এটা আমি কে, আমি তো কেউ না, কিন্তু উনি আমার সাথে আরও আরেকবার একটা ছোট্ট কথা বলি। সিঙ্গাপুরে একটা সমস্যা হলো, ডকুমেন্টারি সমস্যা স্মৃতিভাবির, আর ফর্চুনেটলি তখন আমিও সিঙ্গাপুরে, আমাকে খুব ফোন করছে, আসছি, দৌড়ে গেলাম এয়ারপোর্টে, তারপরে সেই ওখানে একজন ফরেন মিনিস্টার ছিল আমার খুব ক্লোজ, খুবই ক্লোজ, ওনার সাথে যোগাযোগ করলাম, আলহামদুলিল্লাহ রাত 10টার মধ্যে প্রবলেমটা সলভ হইল। দেন ভাবি গেল আমাকে যে কিভাবে উনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই গ্র্যান্ড হায়াত হোটেলে ডেকে নিয়ে, আমি জীবনে বলবো না ওনার মতো মানুষ আমাকে, মানে আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল। এবং লাস্ট দেখাটাও আমি বলবো ভাই আমাকে আরেকটু সময় দিয়েন, থ্যাংক ইউ। আমি একটু পরে আসছি, আমি আসলে এটা খুব টাচিং, শেষও করতে হবে। জি, প্রফেসর শামীম রাজা, আপনি বলতে চাইছিলেন গণমাধ্যমের প্রসঙ্গে, এবং আমি একটু যেহেতু এরপরে আর আমি আপনার কাছে আসতে পারবো না, এই সঙ্গে আপনাদের দুজনের জন্য প্রশ্নটা রাখতে চাই যে বেগম জিয়ার প্রয়াণ এবং ফিজিক্যালি দলের এবং দেশের দায়িত্ব নেবার জন্য তারেক রহমান 17 বছর পরে দেশে। তো বেগম জিয়ার, খালেদা জিয়ার যে লিগ্যাসি, যেটা আমরা দেখছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লিগ্যাসি অনেকখানি বহন করে এগিয়ে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া, এবং একটা জেনারেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেকটা জেনারেশন তৈরি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সঙ্গে ছিল বেগম খালেদা জিয়ার। এই যে বাবা এবং মায়ের এবং দেশের দুজন সরকার এবং একজন রাষ্ট্রপ্রধানের যে লিগ্যাসি, সেই জায়গায় মিস্টার তারেক রহমানের জন্য আপনাদের পরামর্শ কি? তিনি দলের তো নেতা বটেই, মানুষ অনেকেই আশা করছেন যে তিনি দেশের হাল তাকে হয়তো ধরতে হবে এবং তিনি ধরবেন সামনে নির্বাচনের পরে। সো এই জায়গায় আপনাদের দুজনেরই তার জন্য কি পরামর্শ, কি প্রত্যাশা, সেটাও শুনতে চাই প্রফেসর ডক্টর শামীম রাজা। দেখুন, এই প্রসঙ্গে আপনার মনে আছে কিনা জিলুর ভাই, যে 90 দশকের প্রথম দিকে একটা সার্ক সামিট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, প্রথম 1-2 বার স্থগিত হলো, তারপরে এটা অনুষ্ঠিত হয়। এটাও কিন্তু খালেদা জিয়ার জন্য একটা বড় ঘটনা ছিল। এবং এর আগে আপনি যে কথাগুলো বললেন, যে জিয়াউর রহমানের সময় যেমন রোহিঙ্গার প্রত্যাবর্ষণের ক্ষেত্রে একটা সাফল্যের উদাহরণ ছিল, সীমিত আকারে গঙ্গার পানি চুক্তির একটা সাফল্য ছিল, রোহিঙ্গাদের কিছু ফেরত কিন্তু বেগম জিয়ার সময়ও পাঠানো, ওনার সময় কিছু করা গিয়েছিল। জি, এবং বিশেষ করে দক্ষিণ এশীয় সংহতির যে বিষয়ে তখন যে 70-এর দশকে যে অগ্রগতি বাংলাদেশ এবং যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিল, সেটাতে তার আগ্রহ ছিল। 90 দশকে যখন উনি দায়িত্বভার গ্রহণ করলেন, আপনি যে কারণে যেন তারেক রহমানের প্রসঙ্গ তুললেন, আমি সেই কারণেই কথাটা তুলছি। তখন এই যে পরিচালনার যে কমিটিটা করা হয়েছিল সার্কের, তার প্রধান করা হয়েছিল ফারুক চৌধুরীকে। তিনি কিন্তু তখন পররাষ্ট্র সচিব না। এখন তার রাজনৈতিক আদর্শ যাই থাকুক, আজকে হয়তো কেউ আর এগুলো খুব একটা আলোচনা করেন না, তিনি ছিলেন এই কমিটির প্রধান এবং একসময় ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত। জি, এবং ওই সময় আমরা ওই প্রোটোকল এইড হিসাবে কাজ করতাম। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় এত বড়ও না, বিভিন্ন বিভাগে, এবং আমাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হতো। উনি মাঝে মধ্যে সন্ধ্যার পরে দেখতে আসতেন প্রস্তুতি কেমন। তখন মোস্তাফিজুর রহমান ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, জি, রিয়াজ রহমান ছিলেন, এবং তখনকার তরুণ আমাদের সঙ্গে যারা কাজ করেছেন অনেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করে অবসরেও গেছেন কেউ কেউ, এবং বাকিরা অনেক বড় বড় পদে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বহু জায়গায় তারা দায়িত্ব পালন করেছেন। তো ওই সময়টা আমরা খুব কৌতূহলী হয়ে বোঝার চেষ্টা করতাম, যেটা হয় একটা জনগণ অভ্যুত্থান ঘটেছে 90-এর, তরুণরা অনেক কৌতূহলী যে উনি কীভাবে পররাষ্ট্রনীতির বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। এটা স্বাভাবিক, সবার মতো আমাদেরও কৌতূহল ছিল। এবং মোস্তাফিজুর রহমান সাহেবের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়নি। রিয়াজ রহমান সাহেবের বয়স অনেক পার্থক্য, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উনি কথা বলতেন। আশফাক সাহেব ছিলেন সার্ক ডিজি, আপনার যদি স্মরণ থাকে, তার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পেতাম। শমসের মুবিন তখন শ্রীলঙ্কাতে ছিলেন, সবাই তখন ঢাকাতে আসতেন। ডিরেক্টর ছিলেন মিজারুল কায়েস, যিনি পরবর্তীতে পররাষ্ট্র সচিব হয়েছিলেন। এদের সবার তখন উনি ডিরেক্টর, আমরা এই পুরনো ভবনে। তো আমাদের খুব কৌতূহল বোঝার চেষ্টা করছে যে উনি কীভাবে জিনিসগুলো করেন। এই এত দেশের মানুষ আসবেন, রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, এবং পররাষ্ট্রনীতির যে একটা অভিজ্ঞতা প্রত্যেকের মতো আমাদেরও কৌতূহল ছিল। আমার এটাই মনে হয়েছে যে ওনার যে স্থিরতা, পর্যবেক্ষণের ক্ষমতা, এবং একটা পরিস্থিতি বিশ্লেষণের যে ক্ষমতা, আমি কিন্তু এর আগে অনেক ব্যাকগ্রাউন্ড বলেছি, তাকে নিয়ে অন্যরা কী ভাবতেন, পুরুষতন্ত্র কী ভাবতেন, পুরুষ নেতৃত্ব কী ভাবতেন, গণমাধ্যম কী ভাবতেন, সে ভাবনার সাথে এটা খুব যুক্ত করা একটা বিষয়, যে তাহলে এইভাবে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই কাজগুলো কীভাবে করছেন। আগেই বলেছি যে একটা উদারীকরণের প্রক্রিয়া চলছে বাণিজ্য, দক্ষিণ এশিয়ার তখন একটা বিবর্তন হচ্ছে। প্রত্যেকেই যে কথাগুলো আমি যতজনের নাম বললাম তাদের সঙ্গে আমাদের বয়সের অনেক পার্থক্য, কিন্তু তারা কথা বলতেন, যিনি অবজার্ভ করতেন
কোনো জিনিস পর্যবেক্ষণ জি, করতেন, ভাই আরো যোগ প্রফেসর করতে শামীম পারেন। জাস্ট তো প্রফেসর তারেক, শামীম আমি জাস্ট জি 1-1.5 মিনিটে শেষ করতে হবে তো আপনাকে। এখানে 1-1.5 মিনিটের মধ্যে এই প্লিজ। আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমানের ক্ষেত্রে যেটা আপনি যদি বললেন যে ওই লেগাসির যদি সেটাকে একটা শিক্ষণীয় বিষয় হিসাবে রাখা হয়, একটা দৃষ্টান্ত হিসাবে রাখা হয়, তাহলে একই রকম আমার মনে হয় যে তার জন্য সবচেয়ে ভালো হবে বাণিজ্যের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে এবং অন্যান্য উন্নয়নমূলক কাজগুলোর ক্ষেত্রে সবচেয়ে যোগ্য লোকদের বেছে নেওয়া, যেটা জিয়াউর রহমান করেছেন, যেটা খালেদা জিয়া প্রথমার্ধে করতে পেরেছিলেন। পরে অনেক ধরনের চ্যালেঞ্জ সেখানে তৈরি হয়, সবাই দলের অংশ থাকে না, কিন্তু সেই পথে যদি তারেক রহমান হাঁটেন বা সেই সুযোগ তিনি তৈরি করতে পারেন, এবং আপনি বোধহয় একটা কথা বলেছেন, একটা স্পেস তৈরি করা। আমি গণমাধ্যমের কথাটা কিন্তু গণমাধ্যমে আলোচনার জন্য তখন তুলতে চাইনি, আমি তুলতে চেয়েছিলাম, আপনার মনে আছে যে একটা কয়েকটি ধারা বিলোপ করা হয়েছিল স্পেশাল পাওয়ার সেক্টর এবং ডিক্লারেশনে শাহাবুদ্দিন সাহেবের সময়, বিচারপতি শাহাবুদ্দিন, যে কারণে সংবাদপত্র প্রকাশিত অনেকগুলো নতুন ধারা, সেটা আপনিও জানেন, আমরাও জানি, কেউ কেউ কাজও করেছি। আমি বলতে চাইছি ওনার কার্টুন ছাপা শুরু হলো, নতুন অনেকগুলো পত্রিকা পেয়েছে, নতুন কার্টুনিস্টরা আসছে, তারা সুযোগ পেলে খালেদা জিয়ার আর এরশাদ সাহেবের কার্টুন আঁকতেন, প্রচুর পরিমাণে এরশাদের কার্টুন। কোনোদিন তো বিরূপ কোনো মন্তব্য শুনিনি। উনি কখনো কোনো আমাদের মুক্তিযুদ্ধের নায়কদের নিয়ে কোনোদিন কটূক্তি করেননি, আমাদের জাতীয় নেতাদের নিয়ে কোনোদিন খারাপ কথা বলেননি, আমাদের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কোনোদিন খারাপ কথা বলেননি। তো যদি এই দুটো দৃষ্টান্ত রাখি যে পররাষ্ট্রনীতি, এবং আপনার স্মরণ আছে তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতীয় নেতাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা কে ফজলুল হক, তাদের প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ। তো এখানে এইটাই আমার মনে হয় যে জনাব তারেক রহমানের জন্য একটা পাথেয় হিসাবে থাকবে, যে বিচক্ষণতার জন্য আমরা তাকে সেই ধারাবাহিকতা আমরা জুলে ভাই আমরা যে বিচক্ষণতার জন্য যে প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা করছি, তার যে স্থিরতার জন্য আমরা তার প্রশংসা করছি, সঠিক ব্যক্তিকে মূল্যায়নের জন্য তার যে প্রশংসা করছি, মানুষকে মূল্য দেওয়া, মানুষের যে মর্যাদা, মানে কাউকে ছোট না করা, এটা কিন্তু খুব বড়, রাজনীতিতেও খুব বড়। এবং আমরা যখন একটা বিভক্তির মধ্যে আছি, যেখানে আমাদের ঐক্যের প্রয়োজন, সেখানে খালেদা জিয়ার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে তার জন্য বড় পাথেয় হয়ে থাকবে। কিন্তু আমি আবার ওই কথায় ফিরে আসবো, এই রাষ্ট্রের সঠিক লোককে খুঁজে বের হতো। আমি একেবারে শেষ করবো এটা বলে যে দেখুন, আমাদের যে তিক্ততা, আমাদের যে বৈরিতা, উনি তো তার ঊর্ধ্বে চলে গেছেন, এবং তাকে এইভাবেই আমি মূল্যায়ন করব যে সময়কাল তাকে তৈরি করেছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তিনি কিভাবে তার সময়ের মানুষকে, তার সময়ের রাজনৈতিক প্রক্রিয়াকে, তার সময়ের প্রতিষ্ঠানকে প্রভাবিত করেছেন, সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি আমাদের এই তিক্ততা বৈরিতার অনেক বাইরে, পরপারে, নিশ্চয়ই সেখানে তিনি ভালো থাকবেন এবং আমাদের এই তিক্ততা বৈরিতার জন্য আমাদেরকেও ক্ষমা করবেন। তার জন্য আমরা প্রার্থনা করি মহান স্রষ্টার কাছে যে তিনি যেন ভালো থাকুন। মিস্টার কে মুজিবুল হক, আমার হাতে খুব বেশি সময় নেই, যা 2-3 মিনিট আপনি শেষ করবেন। এবং বেগম জিয়া বিভিন্ন সময় তার বক্তৃতায়, ইভেন তিনি বিগত 15 বছরে যতগুলো বক্তৃতা করেছেন কিংবা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বারবার বিভেদের বিরুদ্ধে দাঁড়াবার কথা বলেছেন, যে বিভেদ নয়, জাতীয় ঐক্য দরকার, এবং তিনি প্রতিশোধ পরায়ণ বিএনপি হবে না কখনো, রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না, সে কথাও তিনি বলেছেন। তো সব মিলিয়ে স্বল্পভাষী এই মানুষটির জীবন সম্পর্কে, এবং আপনি কিছু কথা সমাপ্ত ছিল আপনার, সেটা শেষ করতে পারেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি লাস্ট ওনার সাথে আমার দেখা হলো যেমন 18 সালে ওনার সাথে মওদুদ সাহেব আর ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন দেখা করতে গেলেন। তো বলতেছে যে মুরাদনগর কাকে দিচ্ছেন, কায়কোবাদ তো দেশে নাই, বললো যে মুজিবকে দিয়ে দেন। ওনারা এসে আমাকে ফোন করতেছে, আমি তো আর ওনাদের নাম্বার জানি না, যাক যোগাযোগ হলো, বললো যে ম্যাডাম এই মেসেজটা দিয়েছে। অ্যাকচুয়ালি যাক, পরে ওনার কথায় আমি ওই সময় গিয়েছিলাম। শেষ দেখাটা হলো আমার ছেলে খুব বায়না যে আমি ম্যাডামের সাথে দেখা করব। তা আমি মাসুদকে, এবং ওখানে খুবই ভালো ম্যাডামের সাথে থাকেন, মেসেজ দিলাম আরেক সোর্সে, বলে যে আসেন। গেলাম, যাওয়ার পরে উপরে নিয়ে গেল, প্রায় 30-40 মিনিট কথা টথা হলো। তো আমি বললাম যে ম্যাডাম এখন আপনার কেমন? বিশ্বাস করেন, আপনারা তো দেখেছেন, উনি কিন্তু পার্লামেন্টেও বলতো কোনো একটি দল, কোনো একটি নেতা, কাউকে কিন্তু সরাসরি কথা বলতেন না, যদি আপনি মনে করেন পার্লামেন্টের দিকে। যে উনি বেরিয়ে আসলেন, ওনাকে এত কষ্ট দিলেন, সারা দেশ ব্যথিত। উনি কিন্তু কে ব্যথা দিয়েছে এই কথা বলেন নাই, কিন্তু উনি কে কষ্ট দিয়েছে এটা বলেন নাই, কে বাড়িটা ভেঙে ফেলছেন। এই যে গত বছর 21শে নভেম্বর যে গেলেন, ওই সম্মানটা কিন্তু একটা শব্দ বললেন না।
উনি বললেন যে আমরা একটা পরিবার। তো এটা ওনার উনি আসলে ওনাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে সব কিছুর ঊর্ধ্বে, যার জন্য আজকে সবাই ওনার কথা বলছে, আর কারোর কথা কিন্তু বলছে না। তো ফাইনালি আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ভাই যেটা বললেন যে উনি এমনভাবে ওনাকে প্রসারিত করেছেন, ওনার ব্রডনেসটা, যে সারা দেশের মানুষ ওনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। উনি সবাইকে এতভাবে সম্পৃক্ত করছে, দেখেন সবাইকে স্পেস দিতেন, সবার শুনতেন, সবাইকে সান্ত্বনা দিতেন এবং সবাই ওনার প্রতি সন্তুষ্ট থাকতেন। আমার একটা সবিনয় অনুরোধ, আমি এটাও দেখেছি, তারেক সাহেবের কথা আপনি বললেন, উনি আসছেন, ওনার বিবিসির সাক্ষাৎকারটা আমি পুরো শুনেছি, ওনার বক্তৃতাটা খুব ভালোভাবে আমি শুনেছি। আমার মনে হচ্ছে যে এই জনাব তারেক সাহেবের উপরে ওনার প্রতিচ্ছবিটা আসছে। আমরা আশা কি করব জানেন, যে ধরেন ওনার সাথে তো অনেক সিনিয়র নেতারা ছিল বা জুনিয়র আছে, অনেক কর্মঠ আছে, সবাইকে উনি একটু স্পেস দিয়ে এবং দেশ এবং জাতি ধর্ম নির্বিশেষে, যেটা উনি বক্তৃতায় বললেন, অ্যাকোমোডেট করে উনি একটা জাতীয় নেতা হবেন, যেই জাতীয় নেতাটা আমাদের ম্যাডাম হয়ে গেছেন। অ্যাকচুয়ালি কেউই তো দুনিয়াতে থাকবে না, শেষ ভালো যার সব ভালো তার। আপনি দেখেন আজকে উনি গভর্নমেন্টে নাই, গভর্নমেন্টে নাই, তাও উনি কিন্তু আজকে সবার কাছে, সরকারে না থেকেও এক বাক্যে দল মত নির্বিশেষে ওনাকে সবাই ওনার প্রশংসা করছে, ব্যথিত সবাই ওনার জন্য কাঁদছে। এইটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ মিস্টার কে এম মুজিবুল হক এবং প্রফেসর ডক্টর শামীম রেজা। বেগম খালেদা জিয়া একজন রাজনীতিক, তিনি সরকার প্রধান ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন এবং ইতিহাসে তাকে নিয়ে বিতর্ক থাকবে, হয়তো আগামী দিনে বিতর্ক হবে। কিন্তু একজন রাজনীতিকের জীবনের সবচেয়ে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে যে মানুষের ভালোবাসা এবং সম্মান। ধীর স্থির সুস্থির বেগম খালেদা জিয়া তার জীবনের একেবারে শেষ প্রান্তে এসে সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে বাংলার মানুষ তাকে ভালোবাসে এবং তার যে বিদায়, সেটা অত্যন্ত সম্মানের বিদায়। মানুষ তাকে সবটুকু ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং আমাদের সকলের প্রত্যাশা যে তিনি শান্তিতে ঘুমাবেন। জীবনের শেষ দিনগুলোতেও লড়াই করেছেন, কিন্তু একই সঙ্গে মানুষের ভালোবাসা যেমনটা পেয়েছেন, সামনের দিনগুলোতে মানুষের দোয়া সবসময় তার জন্য থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।